আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, নিশ্চয়ই আমরা এক বাক্যে এ কথা সবাই স্বীকার করব যে দেশের যে কোনো জাতীয় সংকটে, মহাসংকটে আজ অবধি কোনো রাজনৈতিক দলের মধ্যে জাতীয় ঐকমত্য সৃষ্টির জন্য সবাইকে নিয়ে বসার যে মানসিকতা, উদারতা, সেটি কোনো রাজনৈতিক দলের মধ্যে আজ অবধি তৈরি হয়নি। তেমনি ভারতের যে রাজনৈতিক এজেন্ডা, সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার জন্য, সাম্প্রদায়িক বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য এদেশে তাদের নানান ধরনের পদক্ষেপ, তার বিরুদ্ধে জাতীয় ঐকমত্য সৃষ্টির জন্য বর্তমান অন্তর্বর্তী সরকারও কোনো ধরনের উদারতার পরিচয় দিতে পারেনি, কোনো ধরনের মানসিকতাও তারা আমাদের সামনে তুলে ধরতে পারেনি। গত কয়েকদিনে ভারতের যে কর্মকাণ্ড, সেগুলোর বিরুদ্ধে জাতীয় ঐকমত্য সৃষ্টির মাধ্যমে যে নানান ধরনের বৈঠক হলো, বরং তার মধ্য দিয়ে আমরা দেখলাম জাতীয় ঐকমত্য সৃষ্টির বদলে জাতীয় বিভেদ সৃষ্টি করা হয়েছে। অলরেডি শুরু হয়ে গেছে। আমরা যদি কয়েকটি বিষয় নিয়ে ছোট ছোট করে আলোচনা করি, স্পষ্ট হয়ে উঠবে। প্রথমেই বলি যে ধর্মীয় যে নেতাদের ডাকা হয়েছে সাম্প্রদায়িক সম্প্রীতির সৃষ্টির জন্য, সেখানে অনেকগুলো প্রশ্ন উঠেছে। প্রথমত মুসলমানদের নেতৃত্ব দেওয়ার মতন যাদেরকে ডাকা হয়েছে, তারা কি দেশের সব মুসলমানকে নেতৃত্ব দেওয়ার মতন সেই যোগ্যতা কিংবা বিতর্কের বাইরে থেকে তারা সেই যোগ্যতা রাখে কিনা, আমি সেই বিষয়টি বলতে চাচ্ছি। আচ্ছা, আমি এটি বাদ দিলাম। অন্য সম্প্রদায়ের সঙ্গে, অন্যান্য ধর্মীয় সম্প্রদায়ের সঙ্গেই তো ঐক্য গড়ে তুলতে হবে। তাদের প্রতিনিধি হিসেবে কাকে ডাকা হয়েছে? রমনা হরিচাঁদ মন্দিরের সহ সম্পাদক অবিনাশ মিত্র। আচ্ছা, বুদ্ধিস্ট ফেডারেশনের সাধারণ সম্পাদক ভিক্ষু সুনন্দ প্রিয়কে। তারা কি যার যার কমিউনিটিকে নেতৃত্ব দেওয়ার মতো বা রিপ্রেজেন্টেটিভ হওয়ার মতন বিতর্কের বাইরে থেকে কোনো নেতৃত্ব দেওয়ার মতন কোনো যোগ্যতা রাখে? নিশ্চয় না। বিশেষ করে হিন্দু কমিউনিটি, বৌদ্ধ কমিউনিটি, খ্রিস্টান কমিউনিটির প্রতিনিধিত্ব যারা করতে পারে, তার মধ্যে তো রয়েছে পূজা উদযাপন পরিষদ হিন্দুদের পক্ষ থেকে, অথবা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদের ঐক্য পরিষদের কাউকে ডাকা হয়েছে এই বৈঠকে? ডাকা হয়নি। কেন ডাকা হয়নি? তার চেয়ে বড় প্রশ্ন, আমি যদি বলি যেই সনাতনী জাগরণ মঞ্চের বিভিন্ন সমাবেশ নিয়ে তুমুল অস্থিরতা সৃষ্টি, সেই সনাতনী জাগরণ জোটভুক্ত তো অনেকগুলো সংগঠন রয়েছে, অথবা এই যে মঞ্চ সনাতনী জাগরণ মঞ্চ, তার তো একটি সেন্ট্রাল বডি আছে, তাদের কাউকে ডাকা হয়নি কেন? তাদের যে নেতা শ্রী চিন্ময় কৃষ্ণ দাসকে আটক করা হলো, তাদের যে 8 দফা দাবি তারা উস্কানি দিচ্ছে এমন অভিযোগে, রাষ্ট্রদ্রোহিতা অভিযোগে, সব কিছুই ঠিক আছে, কিন্তু তাদের কোনো সামনে সারি নেতাকে ডেকে তো বলা যেত, ভাই তোমরা কী চাইছো, কি তোমাদের দাবি, আমরা শুনতে চাই, আমরা তোমাদের দাবিগুলো মেটানোর জন্য, সমাধান করার জন্য আমরা বসতে চাই। বসা হয়েছে? বসা হয়নি। আচ্ছা, এবার আসুন রাজনৈতিক যে দলগুলো বৈঠকগুলোতে অংশ নিয়েছে প্রধান উপদেষ্টার সঙ্গে, তার মধ্যে কারা রয়েছে? বিএনপি রয়েছে, বিএনপি সমমনা বিভিন্ন রাজনৈতিক দল রয়েছে, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রয়েছে, গণ অধিকার পরিষদ ইত্যাদি ইত্যাদি। আওয়ামী লীগ স্বৈরাচার ছিল, আওয়ামী লীগ গণতন্ত্রকে ধুলার সাথে মিশিয়ে দিয়েছে, সব ঠিক আছে। আমরা তো জাতীয় বিপদ, জাতীয় সংকট মোকাবেলা করব, তাই না? আওয়ামী লীগের মতন যারা দেশের প্রায় 1/3 কিংবা 1/3-এরও বেশি, অর্ধেকের কাছাকাছি জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করে, তাদেরকে বাদ দিয়ে কিভাবে ঐক্য হয়? যে প্রশ্নটি আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ক্ষেত্রে তুলি, যে মুসলমানদেরকে বাদ দিয়ে কিভাবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য করে। আওয়ামী লীগ যেমন বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জাতীয় সংকটে কেবলমাত্র তারা তাদের জোটভুক্ত দলগুলোকে নিয়ে সামনে এগিয়ে যেতে চেয়েছে, কোনো ধরনের সমাধান আসেনি, এখানেও আসবে না। কেউ কেউ বলতে পারেন কেন পতিত স্বৈরাচারকে রাখতে হবে? ভাই, পতিত স্বৈরাচারের যে দল আওয়ামী লীগকে তো এখনও নিষিদ্ধ করা হয়নি, অথবা নিষিদ্ধ করার বিপক্ষে অনেক ধরনের মতামত গড়ে উঠেছে, জনমত গড়ে উঠেছে, তার মানে নিষিদ্ধ করা হচ্ছে না। তাহলে কেন ডাকা হবে না? যারা
মিনিমাম কোনো ধরনের অন্যায়ের সঙ্গে যুক্ত নয়, কোনো ধরনের অপকর্মের সঙ্গে যুক্ত নন। আমি সেটাও বাদ দিলাম। আসুন, ছাত্র নেতাদের সঙ্গে আমাদের প্রধান উপদেষ্টা বৈঠক করেছেন। ছাত্র নেতাদের সঙ্গে, সেই ছাত্র নেতা বলতে কারা? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। সেই বৈঠকে কারা উপস্থিত ছিলেন? সেখানে 20 জন ছাত্র নেতা ছিলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ছিলেন কয়েকজন, আর ছিলেন কারা? নাগরিক কমিটির সদস্য সচিব, নাগরিক কমিটির আহ্বায়ক, মুখপাত্র ইত্যাদি ইত্যাদি আরও অনেক উপস্থিত ছিলেন। মানে মোট 20 জন উপস্থিত ছিলেন। এই নাগরিক কমিটিও তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য থেকে গড়ে ওঠা। আর সব ছাত্র সংগঠন, ছাত্র দল, ছাত্র ইউনিয়ন, ছাত্র মৈত্রী, ছাত্র ফেডারেশন, তাদেরকে ডাকা হয়নি বিধায় তারা আলাদা বৈঠক করেছে এই সংকট মোকাবেলার জন্য। মঙ্গলবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নাগরিক কমিটির ছাত্র নেতাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা, আর বুধবার ছাত্র দল, ছাত্র ফেডারেশন, ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, এরকম 28টি ছাত্র সংগঠন মতবিনিময় করেছে। তার মানে কি বোঝা যাচ্ছে বিভক্তির রেখা কোথায় গিয়ে স্পষ্ট হচ্ছে? আরও বড় বিষয় হচ্ছে, জাতীয় ঐক্য সৃষ্টির নামে জাতীয় সরকার গঠনের কথা বলা হচ্ছে। মানে এটিও একটি এজেন্ডা, যেটি নিয়ে এর আগে আমি আলোচনা করেছি। এই যে জাতীয় সরকার গঠনের গুঞ্জন উঠেছে, শুধু গুঞ্জন না, প্রস্তাব তো দিয়েই রেখেছেন গণ অধিকার পরিষদের আহ্বায়ক বা সভাপতি নুরুল হক নূর। তিনি বলেছেন 2 বছরের জন্য জাতীয় সরকার গঠন হতে পারে। তিনি বলেছেন 6 মাসের জন্য সব ধরনের সমাবেশ নিষিদ্ধ করা যেতে পারে। এই প্রস্তাব প্রধান উপদেষ্টার কাছে দিয়েছেন। মানে কত ভয়ঙ্কর একটি এজেন্ডা বাস্তবায়ন হতে যাচ্ছে বা বাস্তবায়নের পথে আমরা কি কল্পনা করতে পারি? জরুরি অবস্থা মতো অবস্থা তারা চাইছে। এবং বিএনপি পক্ষ থেকে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে, জাতীয় ঐক্যমত্যের সঙ্গে তারা একমত, কিন্তু জাতীয় সরকার গঠনের ক্ষেত্রে তারা কোনো অবস্থাতেই একমত পোষণ করছে না। তার কারণ এটি করতে গেলে নির্বাচন বিলম্বিত হবে। এ কথা আমি আপনাদেরকে জানিয়েছি বা আপনারা শুনেছেন। কিন্তু ডক্টর মঈন খান খুব সিগনিফিক্যান্টলি একটা কথা বলেছেন, জাতীয় ঐক্যমত্য অবশ্যই দরকার, কিন্তু জাতীয় ঐক্যমত্য গঠন করতে গিয়ে যদি বাকশালের মতন অবস্থা তৈরি হয়, সেটি আদতে কোনো সমাধান ডেকে নিয়ে আসবে না। বাকশাল সম্পর্কে আমরা জানি যে আওয়ামী লীগের নেতৃত্বে একটা আমব্রেলার নিচে সব রাজনৈতিক দলকে তিনি একত্রিত করতে চেয়েছিলেন। আদতে তিনি আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন এবং কেউ যাতে বিরোধিতা করতে না পারে। ডক্টর মঈন খান সেই কথাই মনে করিয়ে দিয়েছেন যে এটা যেন বাকশাল না হয়। ডক্টর মোহাম্মদ ইউনূস জাতীয় ঐক্যের নামে তার নেতৃত্বে সবাইকে নিয়ে একটি সরকার গঠন করবে, সেটি হওয়ার কোনো সুযোগ নেই। আর বাকশালে তো কম বেশি সব দলকেই অন্তর্ভুক্ত করার চেষ্টা ছিল বঙ্গবন্ধুর। এখানে আওয়ামী লীগ বা আওয়ামী লীগ মনোভাবাপন্ন আরও যে 15-20টি রাজনৈতিক দল আছে, তাদেরকে বাদ দিয়ে তিনি ঐক্যমত্য সৃষ্টির চেষ্টা করছেন। এ কথা স্পষ্ট, শুনতে খারাপ লাগতে পারে। ভারত বিরোধী যে ঐক্যমত্য সৃষ্টির চেষ্টা করা হচ্ছে, আমরা সেটিকে সাধুবাদ জানাই। কিন্তু যে প্রক্রিয়ায় ঐক্যমত্য সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে, সেটি কোনো ফল বয়ে আনবে না, বরং এর মধ্যে আমরা স্পষ্টত বিভাজনের রেখা দেখলাম। এবং বিভাজন যে কোনো দেশকে, যে কোনো জাতিকে কোন দিকে নিয়ে যেতে পারে, তার অভিজ্ঞতা আমাদের কম বেশি অবশ্যই অনেক ক্ষেত্রেই রয়েছে। আল্লাহ হাফিজ।